হ্যালো এভরিওয়ান। লাস্ট ভিডিওতে আমরা ডিসকাস করেছি যেসব বিষয়গুলো সেগুলো একটু রিভিউ করে এরপর আমরা আমাদের পরবর্তী স্লাইডগুলোতে পরবর্তী ডিসকাশনগুলোতে যাব। দেখি আমরা গত ক্লাসে আমরা কি ডিসকাস করেছি। আমরা আলোচনা করেছি ইনকাম ট্যাক্সের এলিমেন্টগুলো, কারেন্ট ট্যাক্স এবং ডেফার্ড ট্যাক্স সম্পর্কে, উইথহোল্ডিং ট্যাক্স এটার অ্যাকাউন্টিং ট্রিটমেন্টগুলো, যে পার্টি থেকে আমরা উইথহোল্ড করব এবং যার এগেনস্টে উইথহোল্ড হবে যে করবে তাদের বুকসগুলোতে কী এন্ট্রি পড়বে সেটা, ডিলে ইন্টারেস্টের অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট আমরা দেখেছি। আমরা অ্যাকাউন্টিং ইনকাম এবং ট্যাক্সেবল ইনকাম যেসব কারণে পার্থক্য হয় সেগুলোকে আমরা ক্লাসিফাই করেছি, পার্মানেন্ট ডিফারেন্স এবং টাইমিং ডিফারেন্স, এই দুই ভাগে আমরা ক্লাসিফাই করার চেষ্টা করেছি। আমরা একটা কোম্পানির কীভাবে ট্যাক্স লায়াবিলিটি কম্পিটিশন হয় সেটা সম্পর্কে আমরা অনেক আলোচনা করেছি। আমরা 82C নিয়ে আলোচনা করেছি। আমরা এখন আমাদের পরবর্তী ডিসকাশনে যাই। আমরা যখন আমরা একটা রিটার্ন 82BB অথবা আদার কোনো সেকশন অনুযায়ী যখন আমরা রিটার্ন জমা দেওয়ার পর এটা ইনকাম ট্যাক্স অথরিটিস এটা অনেক সময় কী করে, অডিট করে, ওরা আবার অ্যাসেসমেন্ট কমপ্লিট করে। সেটা আমরা যে বছরের ইনকাম সেই বছরে তো আসলে অ্যাসেসমেন্ট কমপ্লিট হয় না। আমরা তো অ্যাকাউন্টসে একটা প্রভিশন করি, প্রভিশন করার পর আমরা আমরা অডিটেড অ্যাকাউন্টসের সাথে আমরা রিটার্ন জমা দিই। এরপরে ইনকাম ট্যাক্স অথরিটি সেটা কী করে, রিভিউ করে ওরা আমাদের কাছ থেকে যদি এডিশনাল কোনো ক্লেম করে, ডিমান্ড করে, আমরা যদি এগ্রি থাকি আমরা সেটা কী করি, পরিশোধ করি। এখন সাবসিকুয়েন্টলি যে পেমেন্টটা বা ডিমান্ড এগেনস্টে আমরা যে পেমেন্টটা করি সেটা তো যখন পেমেন্ট হচ্ছে ওই বছরের রিলেটেড ইনকাম ট্যাক্স এক্সপেন্স না, সেটা তো আগের বছরের ইনকাম ইয়ারের এগেনস্টে আমার ইনকাম ট্যাক্স এক্সপেন্স পরিশোধ করতে হচ্ছে। তাহলে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে সেটার অ্যাকাউন্টিং কোথায় যাবে, সেটার ট্রিটমেন্টটা কোথায় যাবে? সেটাকে আমি রিটেন আর্নিংসকে কমিয়ে দিব, এই ওপেনিং রিটেন আর্নিংসকে, নাকি সেটা এই বছরের যে বছরে এটা হবে ডিমান্ড হবে, যে বছরে অ্যাসেসমেন্টটা কমপ্লিট হবে, যে বছরে আমরা জানতে পারবো আমাকে এডিশনাল এত টাকা পেমেন্ট করতে হবে, তখনকার ফিনান্সিয়াল স্টেটমেন্টে যাবে? অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কী বলে? আসলে ট্যাক্সেশন এটা একটা এস্টিমেট, আর অ্যাকাউন্টিং এস্টিমেটের যদি কোনো আপডেট হয়, কোনো চেঞ্জ আসে, সেটার প্রসপেক্টিভ ইমপ্লিকেশান। দ্যাট মিন্স এটা যখনই আপডেট হবে তখনকার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টস হয়ে সেটার এন্ট্রিটা হিট করবে। সুতরাং এখানে রিটেন আর্নিংস অ্যাডজাস্টমেন্ট করতে হবে, ব্যাপারটা সেরকম না। এ ব্যাপারে যেহেতু অ্যাকাউন্টিং এস্টিমেট নিয়ে কথা হচ্ছে, আমি রিলেভেন্ট আরও একটা কথা বলি। আমরা অনেকেই কনফিউজড হয়ে যাই কোন কোন বিষয়গুলো আসলে অ্যাকাউন্টিং এস্টিমেট, কোন কোন বিষয়গুলো আসলে অ্যাকাউন্টিং পলিসি IAS 8 অনুযায়ী। আপনি এখানে একটা ট্রিকি পয়েন্ট মনে রাখবেন, যেটা আমার কাছে মনে হচ্ছে আপনাদের জন্য হয়তো বা যে কোনো বিষয় কোনটা এস্টিমেট এবং কোনটা পলিসি সেটা বুঝতে সহায়তা করবে। মনে রাখবেন যেখানে ম্যাটার অফ জাজমেন্ট, যেখানে আপনি আপনার বিচারকে, আপনার মেধাকে বিচার বিবেচনাকে আপনি কী করতেছেন, জাজমেন্টটাকে অ্যাপ্লাই করতেছেন, সেটা এস্টিমেট। আর যেখানে আপনি ম্যাটার অফ চয়েস, আপনি অপশান আছে আপনার, এই অপশান অথবা এই অপশান, ফর এক্সাম্পল IAS 2 অনুযায়ী আপনি ইনভেন্টরি ভ্যালুয়েশন হয় FIFO মেথডে করতে পারবেন, না হয় অ্যাপকো মেথডে করতে পারবেন। ইট ইজ ম্যাটার অফ চয়েস, আপনি কোনটা সিলেক্ট করছেন। তাহলে এটা হলো যে পলিসি, যেটা ম্যাটার অফ চয়েস সেটা পলিসি। আর যেটা জাজমেন্ট, ফর এক্সাম্পল ডেপ্রিসিয়েশন, সেটা একটা ম্যাটার অফ জাজমেন্ট। আপনার ওই অ্যাসেটটার নেচার অনুযায়ী আপনার যে ইকোনমিক বেনিফিট, প্যাটার্ন অফ ইকোনমিক বেনিফিট কনজামশন, ওই প্যাটার্নে আপনি ডেপ্রিসিয়েশন মেথডটা কী করতেছেন, ডিটারমাইন করতেছেন, ইকোনমিক লাইফ সেট করতেছেন, স্যালভেজ ভ্যালু ডিটারমাইন করতেছেন। সুতরাং এটা ম্যাটার অফ জাজমেন্ট, এটা আপনি জাজ করতেছেন এই অ্যাসেটটা এইভাবে ইন ফিউচারে আপনার সাথে বিহেভ করবে। এখানে কোনো চয়েস নাই, এটা জাজমেন্ট। এই কারণে এটা একটা এস্টিমেট। এটার যদি কোনো সাবসিকুয়েন্টলি ইয়ার এন্ডে যদি আমরা কোনো চেঞ্জ আসে, সেটা কিন্তু প্রসপেক্টিভ ইমপ্লিকেশন। বাকি যে পিরিয়ড থাকবে সেই পিরিয়ডগুলোতে ইম্প্যাক্ট আসবে। আগে যেটা হয়েছে সেটার উপর কোনো কি আসবে না, রিটেন আর্নিংসে কোনো অ্যাডজাস্টমেন্ট আসবে না। ট্যাক্সের ক্ষেত্রেও সেম, ট্যাক্সে সাবসিকুয়েন্টলি কোনো অ্যাডজাস্টমেন্ট আসলে সেটা সাবসিকুয়েন্ট প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টস হয়ে আসবে। ক্লিয়ার? এরপর আমরা তো কারেন্ট ট্যাক্স কম্পিটিশন করলাম, সেটা এখন ফিনান্সিয়াল স্টেটমেন্টের কোন জায়গায় যাবে, সেটা কি প্রফিটে যাবে নাকি ওসিএতে যাবে? মনে রাখবেন যেই রিলেটেড কারেন্ট ট্যাক্সটা যে ইনকাম অথবা এক্সপেন্ডিচারের এগেনিস্টে হয়েছে, ওটা যদি ফিএল আইটেম হয় তাহলে ওটা ফিএলে যাবে, আর সেটা যদি ওসিআই আইটেম হয় সেটা ওসিএতে যাবে। তবে আমি যতটুকু দেখেছি ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984,
আমি যতটুকু দেখেছি সেখানে মেজর কোনো ইস্যুস নাই, যেটার কারণে আপনার কি হয় ওসিএতে কারেন্ট ট্যাক্সটা ওসিএতে যায়, এরকম আইটেম খুব বেশি একটা আমার চোখে পড়ে নাই। ঠিক আছে, সবগুলো কারেন্ট ট্যাক্সটা মেজরিটি জিনিস, মেজরিটি পোর্শনটা কোথায় যায়? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টসে যায়। ওসিএতে ফর এক্সাম্পল রিভ্যালুয়েশন গেইন তো গেইনের উপর তো ট্যাক্সে কোনো কি হয় না, ট্যাক্স হয় না। সুতরাং এটার সাথে তো ডেফার্ড ট্যাক্সের রিলেশন, সেই রিলেটেড ডেফার্ড ট্যাক্সটা কিসে যাবে? ওসিএতে যাবে। বাট কারেন্ট ট্যাক্সের ক্ষেত্রে ওসিএতে যায় এরকম আইটেম খুবই কম, বা আমার চোখে পড়ে নাই। আপনাদের যদি কোনো সেকশানের আপনারা যদি দেখেন যে এটা ওসিএ অ্যাকাউন্টিংয়ে সেটা ওসিআই, বাট সেটা ট্যাক্সে সেটা এই বছরে কী হয়ে যাচ্ছে, ট্যাক্স হয়ে যাচ্ছে, সেরকম কিছু একটা থাকলে আমাকে বলবেন, আমিও জানবো, আপনাদের কাছ থেকে শিখবো। বাট আমার দৃষ্টিতে এরকম কোনো কিছু আমার চোখে পড়ে নাই। এরপর আমরা যে ফর এক্সাম্পল আমাদের এই জুনে বাজেট পাস হয়েছে, আমাদের ট্যাক্স রেট চেঞ্জ হয়েছে। আমাদের ট্যাক্স রেট যাদের 32.5 ছিল তাদের এখন ট্যাক্স রেট 30%, যাদের 25 ছিল এখন 25.5%। এখন আমাদের যে ট্যাক্স রেট চেঞ্জ হয়েছে, কোনো একটা কোম্পানির যদি ফিনান্সিয়াল কোনো একটা কোম্পানির যদি ইয়ার এন্ড 31 মার্চ হয়, 31 মার্চ হয়ে থাকে, তাহলে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী IAS 12 অনুযায়ী বাই দ্য এন্ড অফ দ্য রিপোর্টিং পিরিয়ডের মধ্যে যে রেট থাকবে সেই রেট অনুযায়ী আপনাকে কী করতে হবে? ট্যাক্স কম্পিউটেশন করতে হবে। ওখানে IAS আপনি যদি 10-এ যান, সেখানে দেখবেন যে রিপোর্টিং এন্ডের পরে যদি কোনো ল বা আইনে যদি রেট চেঞ্জ হয়, সেটা একটা নন অ্যাডজাস্টিং ইভেন্ট। আপনাকে মনে রাখতে হবে এই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটা পুরো বিশ্বকে কল্পনা করে কী করা হয়েছে, সেট করা হয়েছে। বাংলাদেশের ট্যাক্সটা একটু জুরিসডিকশনটা একটু ডিফারেন্ট। এখানে আপনি দেখবেন বাংলাদেশের কোম্পানিগুলো রেট হয় ইনকাম মানুষ করে পেলে এরপরে গিয়ে সরকার কী করে? ট্যাক্স রেট ডিটারমাইন করে জুনে এসে। অলরেডি মানুষের ইনকাম করা শেষ, জুনে এসে তার অ্যাসেসমেন্ট ইয়ারে, ইনকাম ইয়ারের অ্যাগেনস্টে অ্যাসেসমেন্ট ইয়ারে যে ট্যাক্স রেট হবে সেটা জুনে এসে কী হয়? ডিটারমাইন হয়। তাহলে জুনে এসে যে রেট হচ্ছে, সেট হচ্ছে বা সরকার অ্যানেক্ট করতেছে, সেটা কিন্তু আগের বছরের ইনকামের উপর। তাহলে সেটার একটা কি ইমপ্লিকেশান? রেট্রোস্পেক্টিভ ইমপ্লিকেশান আছে। তাহলে আপনি যদি IAS 12 বা 10-কে যদি কমপ্লাই করতে যান, সেক্ষেত্রে আপনি সেটাকে যদি নন অ্যাডজাস্টিং ইভেন্ট হিসেবে যদি ট্রিট করেন, আপনি এই যে 31 মার্চে যে অ্যাকাউন্টসটা ফাইনাল হয়েছে, সেটা থেকে যদি আপনি জুলাই মাসে এসে যদি সেটাকে কমপ্লিট করতে যান, সেটাকে যদি ফাইনাল করতে যান, তাহলে জুলাই মাসে অলরেডি আপনি জানেন যে আপনার ওই কোম্পানির জন্য ট্যাক্স রেট এখন আর 32.5% নেই, এখন এটা ট্যাক্স রেট 30%। তাহলে আপনি এই পয়েন্টটাকে কমপ্লাই করতে গিয়ে আপনি আপনার যে ট্যাক্স এক্সপেন্ডিচার সেটা যদি 32.5%-এ ক্যালকুলেশন করেন, তাহলে অটোমেটিক্যালি আপনার ট্যাক্সটা কী হয়ে যাচ্ছে? ওভার স্টেটমেন্ট হয়ে যাচ্ছে। সুতরাং আপনি জেনে শুনে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এটা আমি মনে করি এক্ষেত্রে ICEB অথবা FRC যদি আমাদেরকে গাইডলাইন যদি প্রোভাইড করতো, তাহলে আমাদের জন্য অনেক এই কনফিউশনটা এরাইজ হতো না। তো আমার যেটা ব্যক্তিগত ইন্টারপ্রিটেশন, আমি যেটা মনে করি, আমরা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড IAS 10 এবং 12-এর এই পয়েন্টটাকে আমরা এমফাসাইজ না করে আমরা অ্যাকুরেট অ্যাকাউন্টিং, অ্যাকুরেট ক্যালকুলেশনের কথা যদি আমরা চিন্তা করি, অ্যাকুরেসি যে আমাদের যে ফান্ডামেন্টাল যে প্রিন্সিপালস আছে, কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ ফিনান্সিয়াল ইনফরমেশান, সেই কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ ফিনান্সিয়াল ইনফরমেশানের মেইন একটা পয়েন্ট হচ্ছে অ্যাকুরেসি। সুতরাং অ্যাকুরেট ট্যাক্স এক্সপেন্ডিচার যদি আমাকে বজায় রাখতে হয়, তাহলে এই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের এই লাইনটা ইন দ্য কন্টেক্সট অফ বাংলাদেশ জুরিসডিকশন, এই লাইনটা অ্যাপ্লিকেবল না, সেটা আমার ব্যক্তিগত অভিমত। ঠিক আছে, এটা নিয়ে বডি আছেন, ওনারা আমাদেরকে স্পেসিফিক কোনো গাইডলাইন যদি দিয়ে থাকেন, সেটা আমরা ফলো করবো ইন ফিউচার। আপাতত আমার ব্যক্তিগত ইন্টারপ্রিটেশন এটা। আপনাদের যদি ভিন্নমত থাকে আপনারা আমার সাথে শেয়ার করবেন, আমরা নলেজ শেয়ার করবো, আমরা তো জানবো ইনশাল্লাহ। এরপর ফর এক্সাম্পল আপনি ল্যান্ড রিভ্যালুয়েশন করলেন, একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনার প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টের যে ভ্যালু, সেটা একটা ল্যান্ড ছিল ফর এক্সাম্পল 1000 টাকা,
সেটা আপনি রিভ্যালুয়েট দিয়ে ইন্ডিপেন্ডেন্ট রিভ্যালুয়েট দিয়ে IAS 16 অনুযায়ী আপনি কী করলেন, সেটা রিভ্যালুয়েট মডেল ইউজ করলেন, সেটা রিভ্যালুয়েশন করলেন, সেটা এখন ভ্যালু হলো 5,000 টাকা। এখন এই 5,000 টাকার যে ল্যান্ডের ভ্যালু 4,000 টাকা বাড়লো, এটার উপর ওই কোম্পানির ট্যাক্স রেট যদি 30% হয়, এই যে ল্যান্ডের ভ্যালু বাড়লো, যে ইনকামটা বাড়লো, এই ইনকামটাকে আমরা ওসিআইতে আদার কম্প্রিহেনসিভ ইনকাম হিসেবে দেখাচ্ছি। তাহলে যেহেতু এই ইনকামটা ইন ফিউচারে যদি ওই ল্যান্ডটা আমরা বিক্রি করি, সেটা আমাদের ইনকাম হিসাবে আসবে, এবং সেটা অ্যাট দ্য টাইম অফ রেজিস্ট্রেশন আপনারা যদি দেখেন 82C এর 2(8)D-তে কতগুলো বিষয় আছে যেগুলো ফাইনাল সেটেলমেন্ট। এই ল্যান্ডের রেজিস্ট্রেশন করার সময় যে ট্যাক্সটা, সেটা ফর এক্সাম্পল 4%, অথবা কতগুলো রেট আছে, আপনারা যদি সেটা সেকশন 82C এর 2(8)D-টা যদি দেখেন ক্লিয়ার হয়ে যাবেন। সেখানে যদি দেখেন ওখানে যে রেট আছে ওটা কিন্তু ওগুলো কিন্তু ফাইনাল সেটেলমেন্ট। সুতরাং এই ল্যান্ডের রিভ্যালুয়েশন রিলেটেড যে গেইন, সেটার উপর ডেফার্ড ট্যাক্স যখন কম্পিটিশন করবো বা ট্যাক্স যখন কম্পিটিশন করবো, সেটা কিন্তু কত পার্সেন্ট হবে? 4%ই হবে। সেটা কিন্তু 20% বা 30% হবে না। সেটা কিন্তু আপনাদেরকে কী করতে হবে, মনে রাখতে হবে। ফর এক্সাম্পল আপনি একটা অ্যাসোসিয়েট বা একটা সাবসিডিয়ারি কোম্পানিতে আপনি ইনভেস্টমেন্ট করলেন, আমরা পরবর্তী স্লাইডগুলোতে দেখব, তারপর আমি একটু বলে রাখছি। আপনি ইনভেস্টমেন্ট করলেন, আপনি যদি সেটাকে ডিভিডেন্ড হিসেবে এনজয় করতে চান, তাহলে ডিভিডেন্ডের উপর একটা ট্যাক্স রেট। আপনি যদি সেটা বিক্রি করে ক্যাপিটাল গেইন হিসেবে আপনি এনজয় করতে চান, তাহলে ক্যাপিটাল গেইনের উপর অন্য ট্যাক্স রেট। তাহলে আপনাকে এটা বুঝতে হবে, এগুলা কোন রেটটা অ্যাপ্লাই করবেন সেটা আপনাকে কী করতে হবে, ম্যাটার অফ জাজমেন্ট, সেটা আপনাকে বিচার বিবেচনা করতে হবে। আপনার বিজনেস মডেলটা কী, আপনার ইন্টেনশনটা কী, সেগুলোর উপর বেস করে আপনার কী হবে, ট্যাক্স রেটটা ডিটারমাইন্ড হবে। ক্লিয়ার? আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। ডেফার্ড ট্যাক্স। ডেফার্ড ট্যাক্স যখন আমরা কম্পিটিশন করব, ডিটারমাইন দি ট্যাক্স বেস অফ অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস। আমরা তো ফিনান্সিয়াল স্টেটমেন্ট সেকশন 35-এ বলা আছে, আমরা IFRS অনুযায়ী ক্যালকুলেশন করলাম। সেখানে তো আমরা আমাদের যে অ্যাসেটগুলোর ক্যারিং ভ্যালুগুলো পেয়ে গেলাম। এখন আমাদেরকে এগুলোর ট্যাক্স বেস কত, ফর এক্সাম্পল প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, এটার অ্যাকাউন্টিংয়ে সেটার ভ্যালু আছে 100 টাকা। এখন আমরা জানি থার্ড শিডিউল অনুযায়ী ট্যাক্সে কী হয়, ডেপ্রিসিয়েশন চার্জ হয়। সুতরাং ট্যাক্সের ক্যারিং ভ্যালু অ্যাকাউন্টিংয়ের ক্যারিং ভ্যালুর সাথে কী হবে না, ম্যাচ হবে না। অ্যাকাউন্টিংয়ে তো আমরা স্ট্যান্ডার্ড মেথড করতে পারি, IAS 16 অনুযায়ী মেথড অফ ইকোনমিক বেনিফিট কনজিউম। আমরা একসাথে বিভিন্ন অ্যাসেটের নেচার অনুযায়ী আমরা একসাথে স্ট্যান্ডার্ড মেথড করতে পারি। কিছু কিছু অ্যাসেটের জন্য রিডিউসিং ব্যালেন্সও ইউজ করতে পারি। আমার যদি ওই অ্যাসেটটার নেচারটা ওরকম হয়, তাহলে অ্যাকাউন্টিং একটা বলছে, ট্যাক্স আর একটা বলছে। সুতরাং দুটার ক্যারিং ভ্যালুর মধ্যে পার্থক্য থাকবে। আমাদের ফার্স্ট স্টেপ থাকবে যে আমরা কি করব, আমরা ভ্যালুটা যেটা ট্যাক্স বেস, সেই ভ্যালুটা আমরা বের করব কম্পিটিশন করে। এরপর আমরা কম্পেয়ার করব আমার অ্যাকাউন্টিং বেস এবং ট্যাক্স বেসের মধ্যে পার্থক্যটা, টেম্পোরারি ডিফারেন্সটা আমরা আইডেন্টিফাই করব। এরপর আমরা এই যে বললাম একটু আগে, আমরা রেট, যদিও এখানে বলা আছে সাবস্টেন্ট এনাক্টেড ইউজিং দ্য ট্যাক্স রেট enacted or substantially enacted tax rate laws expected to apply, যে আমরা যে আপডেটেড ট্যাক্স রেট থাকবে, যেটা ইন ফিউচারে যদি উন্নত দেশগুলোতে ফিউচার ট্যাক্স রেটও ডিক্লেয়ার করে দিয়ে থাকে। আপনার যদি ওই ডেফার্ড ট্যাক্সটা আপনি যদি মনে করেন যে এটা 3 বছর পরে গিয়ে কী করবেন, এনজয় করবেন, এটার বেনিফিটটা আপনি পাবেন, অথবা এটার এগেনস্টে আপনার ট্যাক্স লাইবিলিটি ক্রিয়েট হবে, ও 3 বছর পরের রেটটা যদি আপনি জেনে থাকেন অলরেডি, মানে উন্নত দেশগুলোতে যেহেতু ট্যাক্স রেটগুলো আগে থেকে ডিক্লেয়ার করা থাকে, সেক্ষেত্রে আমরা ওই রেটটা অ্যাপ্লাই করব। বেস্ট যে রেটটা আপনার কাছে আসে আপনারা সেটাই অ্যাপ্লাই করবেন, লেটেস্ট। তারপর রিকগনাইজ ডেফার্ড ট্যাক্স। এরপর আমরা সেটাকে রিকগনিশন করব, সেটা ওসিএতে যাবে নাকি ফিএলে যাবে। ডেফার্ড ট্যাক্সটা যে রিলেটেড আইটেমের সাথে রিলেভেন্ট, সেটা যদি ফিএলে যায় তাহলে ফিএলে যাবে, সেটা যদি ওসিএতে যায় তাহলে ওসিএতে যাবে। ফর এক্সাম্পল গ্রেচুইটি রিলেটেড যদি ডেফার্ড ট্যাক্স এগেনস্টে, গ্রেচুইটি প্রভিশনের এগেনস্টে যদি ডেফার্ড ট্যাক্স অ্যারাইজ হয় তাহলে সেটা যাবে ফিএলে। যদি রিভ্যালুয়েশনের সাথে যদি ডেফার্ড ট্যাক্স অ্যারাইজ হয় সেটা যাবে ওসিএতে, যেহেতু রিভ্যালুয়েশনটাও ওসিএতে যায়। যেমন IAS 19 অনুযায়ী যদি অ্যাকচুয়াল গেইন থাকে, অ্যাকচুয়াল গেইনের সাথে রিলেভেন্ট যে ডেফার্ড ট্যাক্স, সেটা যদি ওসিএতে, যেহেতু ওসিএতে যায়, সেই রিলেভেন্ট ডেফার্ড ট্যাক্সটাও ওসিএতে যাবে। ডিটারমাইন হোয়েদার টু রিকগনাইজ ডেফার্ড ট্যাক্স, প্রফিট অর লস অর ইকুইটি, গুডউইল, আমরা অলরেডি আলোচনা করেছি। ডিটারমাইন দ্য ট্যাক্স বেস অ্যান্ড আইডেন্টিফিকেশন অফ টেম্পোরারি ডিফারেন্স।
আপনাকে ট্যাক্স বেস অফ অ্যান অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস ইজ অ্যামাউন্ট অ্যাট্রিবিউটেড টু দ্যাট অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস ফর ট্যাক্স পারপাস, অ্যামাউন্ট অ্যাডজাস্টেবল হোয়েন অ্যাসেট রিকভারেবল লাইবিলিটি ফেইড, যেমন অ্যামাউন্ট অ্যাডজাস্টেবল হোয়েন অ্যাসেট রিকভার্ড লাইবিলিটি ফেইড। ফর এক্সাম্পল, ওই যে আমরা একটু আগে বললাম গ্র্যাচুইটি প্রভিশন, যখন এই গ্র্যাচুইটি প্রভিশন আমরা ভবিষ্যতে পে করব তখন এটা আমরা অ্যাডজাস্টমেন্ট দিতে পারবো, সেটার বেনিফিটটা আমরা পাবো, সেটা ডেফার্ড ট্যাক্স অ্যাসেট, সেটা আপনার এই বছর ডেফার্ড ট্যাক্স ইনকাম। এরপর ইফ ইকোনমিক বেনিফিট আর নট ট্যাক্সেবল, ট্যাক্স বেস ইজ ইকুয়াল টু ক্যারিং অ্যামাউন্ট। যদি ইকোনমিক বেনিফিটটা ট্যাক্সেবল না হয় তাহলে আমার দুটাই সমান থাকবে, সেক্ষেত্রে আমার টেম্পোরারি ডিফারেন্স আসবে না। আইটেমস নট রিকগনাইজড অ্যাজ অ্যাসেট মে হ্যাভ এ ট্যাক্স বেস, ফর এক্সাম্পল ক্যারি ফরওয়ার্ড লস। ক্যারি ফরওয়ার্ড লস যেটা, সেটা আমার জন্য ট্যাক্স একটা অ্যাসেট, যদিও সেটা অ্যাসেট হিসেবে আমার অ্যাকাউন্টিংয়ে কী হয় নাই, আমরা দেখাই নাই, ঠিক আছে, সেটা আমাদের অ্যাকাউন্টিংয়ে অ্যাসেট হিসেবে দেখায় নাই, বাট সেটা ট্যাক্সের ডেফার্ড ট্যাক্স অ্যাসেট হিসেবে আসবে, কারণ ইন ফিউচারে আমরা কী করতে পারবো, সেটা ট্যাক্সের এগেনস্টে কী করতে পারবো, সেট আপ করতে পারবো। সেকশন 37 থেকে সেকশন আপনি যদি 42 পর্যন্ত পড়েন তাহলে আপনারা ওখানে দেখবেন ক্যারি ফরওয়ার্ড অ্যান্ড সেট অফ, সেখানে আপনারা জানবেন যে একটা এই বছরের লসটা 6 বছর পর্যন্ত, এবং ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে আনঅবজর্ব ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে আনলিমিটেড টাইম পর্যন্ত কী করা যায়, ক্যারি ফরওয়ার্ড করা যায়, এবং ইন ফিউচার প্রফিটের এগেনস্টে কী করা যায়, সেট আপ করে ট্যাক্স লাইবিলিটি কম হয় এবং একটা বেনিফিট পাওয়া যায়, সেটা একটা ডেফার্ড ট্যাক্স অ্যাসেট, সেটা আপনাদেরকে রিকগনিশন করতে হবে এটা। এরপর সোর্সেস অফ ডেফার্ড ট্যাক্স, আমি এখানে চেষ্টা করেছি ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের কোন কোন সেকশনের আলোকে আমাদের ডেফার্ড ট্যাক্সগুলো কী হয়, অ্যারাইজ হয়। আমরা দেখি ডিভিডেন্ড হয় রিসিভ সেকশন 1907, এখানে এই সেকশন 1907 বলা আছে একটা কোম্পানি যখন আমরা তো অ্যাক্রুয়াল বেসিসে অ্যাকাউন্টস করি, অ্যাক্রুয়াল বেসিসে অ্যাকাউন্টস যখন করি আইএফআরএস অ্যাকাউন্টস, সেক্ষেত্রে আমরা তো প্রফিটটা যখনই ওই কোম্পানির প্রফিট হচ্ছে শেয়ার অফ প্রফিট দিয়ে আমি অ্যাকাউন্টস করে ফেলতেছি, বাট ও যতক্ষণ পর্যন্ত ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে না, অথবা আমার যে ইনভেস্টমেন্ট সেই ইনভেস্টমেন্টটা সেল করি আমি যতক্ষণ পর্যন্ত ক্যাপিটাল গেইন পাবো না ততক্ষণ পর্যন্ত এটা ট্যাক্সে আমাকে ট্যাক্স দিতে হবে না। তাহলে আমি কি করতেছি, অ্যাকাউন্টিংয়ে ওই এন্টিটি যখন প্রফিট করতেছে তখনই আমি প্রফিট হিসেবে দেখা দিচ্ছি, বাট ট্যাক্সটা দিতে হচ্ছে ইন ফিউচার। তাহলে আমরা ম্যাচিং প্রিন্সিপাল অনুযায়ী, আমি আপনাদেরকে লাস্ট ভিডিওটাতে বলেছিলাম, ম্যাচিং প্রিন্সিপাল অনুযায়ী আমি যদি এই বছর কোনো ইনকামকে ইনকাম হিসেবে বা কোনো এক্সপেন্ডিচারকে এক্সপেন্ডিচার হিসেবে দেখাই, সেটা রিলেটেড যদি ইন ফিউচার কোনো ট্যাক্স দিতে হয় অথবা ট্যাক্স বেনিফিট পাওয়া যায়, সেটাকে আমাকে ডেফার্ড ট্যাক্স অ্যাসেট অথবা লাইবিলিটি হিসেবে কী করতে হবে, রিকগনাইজ করতে হবে। এরপরে ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামোর্টাইজেশন শিডিউল, থার্ড শিডিউলে আমাদের আইএফআরএস ডেপ্রিসিয়েশন এবং ট্যাক্স ডেপ্রিসিয়েশনের মধ্যে একটা পার্থক্য পাওয়া যায়, ক্যারিং ভ্যালুর একটা পার্থক্য পাওয়া যায়, সেখান থেকেও আমাদের কি অ্যারাইজ হয়, ডেফার্ড ট্যাক্সটা অ্যারাইজ হয়। তার কনস্ট্রাকশন অফ স্কুল, মেডিকেল অর এমপ্লয়ি চিলড্রেন, এটা দিয়ে আসলে কী বোঝায় আমি একটু বলি। আমরা তো একটা বিল্ডিং যদি বানাই সেটাকে আমরা পিপিইতে অ্যাসেট হিসেবে দেখাই, বাট ট্যাক্সে যদি কোনো একটা এন্টিটি তার ওয়ার্কারদের ওই স্কুল ওয়ার্কারদের ছেলে মেয়েদের ফ্রি বেতনে পড়ায়, এটার জন্য যদি একটা স্কুল বানায়, ও যে বছর বানাবে সেই বছরই পুরো কস্টটাকে সে কী করতে পারবে, এক্সপেন্সে চার্জ করে দিতে পারবে, একটা বেনিফিট পাবে। কিন্তু অ্যাকাউন্টিংয়ে সেটাকে ওই বছরে কিন্তু চার্জ করছে না, ওই বছরে সে ওই অ্যাসেটটার ইকোনমিক লাইফ যত বছর তত বছরে ভাগ করে সে আস্তে আস্তে এক্সপেন্সগুলোকে অ্যালোকেট করতেছে ডেপ্রিসিয়েশনের মাধ্যমে। তাহলে এখানে একটা কী আছে, টাইমিং ডিফারেন্স আছে। তাহলে এই সেকশন থেকেও আমরা কী পাচ্ছি, একটা ডেফার্ড ট্যাক্স এলিমেন্ট পাচ্ছি। ফরেন কারেন্সি ট্রান্সলেশন গেইন রেট, যেটা আনরিয়েলাইজ পোর্শন থাকে, সেটাও ডেফার্ড ট্যাক্স অ্যারাইজ হয়, ডেফার্ড ট্যাক্স আসে। ফেয়ার ভ্যালু গেইন লস, যদি ওসিআই মডেল ইউজ করি ফেয়ার ভ্যালু, এটা আইএফআরএস 9-এর একটা, সে রিলেটেড আমরা গেলাম না, আলোচনায় আসলাম না, সে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে করব, কন্টেন্ট যদি বানায় তখন আমরা হয়তো এই রিলেটেড আলোচনা করব। তবে ফেয়ার ভ্যালু রিলেটেড কোনো গেইন অথবা লস, সে রিলেটেড ট্যাক্সে সেটা যখন রিয়েলাইজ হবে বা যখন রিকগনাইজ করব তখনই অ্যালাউবেল। বাট এখানে তো আমরা যখন ফেয়ার ভ্যালু বাড়ে, ইয়ার এন্ডে যখন আমরা ফেয়ার ভ্যালু মেজার করি, আমরা তো তখনই এটার একটা অ্যাডজাস্টমেন্ট পিএলএ বা ওসিএতে যেখানে যাবে আইএফআরএস 9 অনুযায়ী সেখানে আমরা দিয়ে থাকি। এই রিলেটেড ডেফার্ড ট্যাক্সটাকেও আমাদেরকে সেই জায়গায় দিতে হবে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে টেম্পোরারি ডিফারেন্স ফর ইজি আন্ডারস্ট্যান্ডিং, দেখেন একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনার ক্যারিং অ্যামাউন্ট অফ অ্যান অ্যাসেট ইজ হায়ার দ্যান ট্যাক্স বেস, একটু মনোযোগ দিয়ে শুনেন, এক্ষেত্রে আমি একটু বলি। আপনার আইএফআরএস ক্যারিং ভ্যালু 100 টাকা, ট্যাক্স ক্যারিং ভ্যালু 50 টাকা কোনো একটা অ্যাসেটের, ফর এক্সাম্পল পিপি।
এখন আপনি আইএফআরএসে ফিউচারে আপনি এই আইএফআরএসের যে ইয়াটা আছে, অ্যাসেটের যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা তো হয় ডিসপোজ হয়ে অথবা ডেপ্রিসিয়েশন চার্জ হয়ে ওভার দ্য লাইফে সেলভেজ ভ্যালু বাদ দিয়ে বাকি অ্যামাউন্টটা কী হবে, ওভার দ্য পিরিয়ডে চার্জ হবে। তাহলে এখানে ওভার দ্য পিরিয়ডে এক্সপেন্স হিসেবে চার্জ হবে ইন ফিউচার 100 টাকা, ট্যাক্সে চার্জ হবে 50 টাকা, মানে ট্যাক্স অলরেডি এটার বেনিফিট অলরেডি নিয়ে নিয়েছে, এই কারণে এটার ভ্যালুটা এখন আর কম আছে। তাহলে ট্যাক্সে ইন ফিউচারে বেনিফিট কম পাওয়া যাবে। তার মানে কি বোঝা যাচ্ছে যে এখানে তাহলে এটা একটা কি ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি, এটা কি লায়াবিলিটি, ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি। ক্লিয়ার? এটা দিয়ে আবার একটু বলি, আপনার অ্যাকাউন্টিংয়ে ক্যারিং ভ্যালু 100 টাকা, ট্যাক্সে ক্যারিং ভ্যালু 50 টাকা, তার মানে আপনি ট্যাক্সে অলরেডি বেশি বেনিফিট নিয়ে নিয়েছেন, অ্যাকাউন্টিংয়ে কম নিয়েছেন, তার মানে ভবিষ্যতে আপনি ট্যাক্সে ডেপ্রিসিয়েশন কম চার্জ করতে পারবেন। ডেপ্রিসিয়েশন যদি কম চার্জ হয় আপনার ট্যাক্স লায়াবিলিটি ভবিষ্যতে বেড়ে যাবে, সেজন্য এটা ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি। ক্লিয়ার? এরপরে ভাইস ভার্সা, এটা নিয়ে আমি আর আলোচনা করলাম না, রিলেশনশিপ ভাইস ভার্সা। এখানে আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে ডেফার্ড ট্যাক্সের কম্পিটিশনটা বোঝানোর চেষ্টা করেছি, একটু দেখেন। দেখেন 2019 এবং 18 বিভিন্ন অ্যাসেটের এখানে রেট দেওয়া আছে, এটা ক্যারিং ভ্যালু মানে আইএফআরএস ক্যারিং ভ্যালু, ট্যাক্স বেস ট্যাক্স অনুযায়ী ক্যারিং ভ্যালু, এটার ডিফারেন্স রেট অ্যাপ্লাই করে এখানে আমরা ডেফার্ড ট্যাক্স কম্পিটিশন করেছি। ঠিক আছে? এটা আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্ট থেকে পাবো এই ভ্যালুগুলো, আর এগুলো আমরা ট্যাক্সে কম্পিটিশন করবো আলাদাভাবে, আমরা তো 3rd শিডিউল অনুযায়ী কম্পিটিশন করব। করার পরে যে গ্যাপটার উপর আমরা ডেফার্ড ট্যাক্স ইনকাম অথবা এক্সপেন্ডিচার চার্জ করব। কীভাবে করবো আমরা একটু দেখি। এখানে আমার ক্যারিং ভ্যালু ছিল এত টাকা, এখানে এত টাকা, আমার ডিফারেন্স এটার উপর আমি 25% রেট অ্যাপ্লাই করে আমরা পেয়েছি এটা কখন পেয়েছি? 19-এ। 18-তে এটা কত ছিল? এটা। তাহলে এই বছর এটা কি আমরা এখানে দেখেন আমি দিছি এটা এই অ্যাসেট, যেগুলো মাইনাস সেগুলো অ্যাসেট, যেগুলো প্লাস সেগুলো লায়াবিলিটি। এখন একটু দেখেন, তাহলে এই বছর ছিল লায়াবিলিটি এত টাকা, এই বছর বেড়ে গেছে। তাহলে লায়াবিলিটি যদি বাড়ে, আমরা তো সবাই হিসাব সমীকরণ জানি, A = L + P, সেটা তো আমরা সবাই জানি। এখন এখানে দেখেন, যেহেতু আমার লায়াবিলিটি বাড়ছে, তাহলে এটা নিচ্ছে আমার একটা এক্সপেন্ডিচার, তাহলে সেটা ডেফার্ড ট্যাক্স এক্সপেন্স। গত বছর ছিল 10, এবছর হচ্ছে 12, 2 বেড়ে গেছে, তাহলে সেটা এখানে 2 বাড়ে নাই, 18 বাড়ছে আসলে, 1.8 বেড়ে গেছে, তাহলে সেটা একটা কি ডেফার্ড ট্যাক্স এক্সপেন্স। এভাবে আমরা এখানে ছিল কি গত বছর ছিল এখানে 13, এখানে মাইনাস হয়ে গেছে উল্টা, তাহলে অ্যাসেট গত বছর ছিল লায়াবিলিটি, উল্টা এটা অ্যাসেট, তাহলে এটা এবং এটার পার্থক্য মানে যোগ হয়ে যাবে, এখানে পার্থক্যটা 5 হয়ে গেছে। দেখেন এটা কি ছিল মাইনাস, আমরা তো এটা নর্মাল, আমরা তো এটা থেকে এটা বিয়োগ করতেছি, আমরা তো নর্মাল জানি মাইনাসে কী হয়, প্লাস হয়, এটা তো নর্মাল বীজগণিতের অঙ্ক। এটা থেকে এটা যখন মাইনাস হচ্ছে দেখতেছি যে এই গত বছর ছিল ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি, উল্টা এই বছর অ্যাসেট হয়ে গেছে, তাহলে অ্যাসেট হয়ে যাওয়াতে আমার ডেফার্ড ট্যাক্স ইনকাম এবছর রিকগনিশন হয়েছে কত টাকা? এত টাকা। ক্লিয়ার সবাই? এরপরে বাকিগুলো আমরা এভাবে পেয়েছি, আপনারা এটা দেখবেন, প্রয়োজন বোধে স্ক্রিনশট দিয়ে রাখেন। আপনারা বিভিন্ন অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলো যদি দেখেন, ফর এক্সাম্পল আপনারা বিএসআরএমের লাস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখতে পারেন, এখানে একদম কমপ্লেক্স ক্যালকুলেশন আছে এবং অনেক জটিল, ওখানে কনসলিডেশনের ইস্যুস আছে, রিভ্যালুয়েশনের ইস্যুস আছে, অ্যাকচুয়াল গেইন লসের ইস্যুস আছে, অনেকগুলো ইস্যুস আছে যেটা অন্য ফিনান্সিয়াল স্টেটমেন্টে হয়তো বা একদম কমপ্লিট সেট পাওয়া যায় না। আপনারা এটা দেখতে পারেন, এটা দেখলে আপনারা আশা করি ডেফার্ড ট্যাক্সটার কম্পিটিশন আপনারা আরও ক্লিয়ার হবেন। যদি কেউ কোনো ডিফিকাল্টিস ফেস করেন সেই কম্পিটিশনে, যদি বুঝতে আপনাদের সমস্যা হয়, আপনারা আমাকে নক করবেন, আমাকে জানাবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আমার যতটুকু আছে নলেজ আছে সেটা দিয়ে আপনাদেরকে কনফিউশনগুলো দূর করার জন্য। আমরা এখানে আর আপনারা একটু স্টাডি করেন, এরপরে আমরা আবার ফার্দার এই বিষয়ে ডিসকাশনে যাব ইনশাল্লাহ। এরপরে আমরা দেখি
এই যে একটু এটা অলরেডি আমরা ডিসকাস করে ফেলছি, আমরা কোন রেটটা অ্যাপ্লাই করব, মানে ডেফার্ড ট্যাক্সটা যে ক্যালকুলেশন করব, এই যে এখানে 25% নাকি 20%, আমরা একটু আগে বলছি ল্যান্ডের ক্ষেত্রে 4%, এটা আসলে ডিপেন্ড করবে আমার যেই অ্যাসেটের এগেনস্টে আমার ইন ফিউচারে যে রেটটা অ্যাপ্লাই হবে বেস্ট, আমি যেটা জানি, এবং এই অ্যাসেটটা আমি যেভাবে কনজিউম করব বেনিফিটটা। ফর এক্সাম্পল একটু আগে আমরা এক্সাম্পল দিয়েছি, আমি একটা শেয়ারে ইনভেস্টমেন্ট করলাম, আমি যদি ডিভিডেন্ড পেয়ে এনজয় করতে চাই তাহলে আমি ডিভিডেন্ডের রেটে, আর আমি যদি এটা বিক্রি করে ক্যাপিটাল গেইন করতে চাই তাহলে ক্যাপিটাল গেইনের রেটে। ঠিক আছে, আমরা পরবর্তী স্লাইডে দেখবো ডিভিডেন্ড এবং ক্যাপিটাল গেইনের পার্থক্যগুলো আমরা পরবর্তী স্লাইডে দেখতেছি ইনশাল্লাহ। এরপরে আসেন রিকগনিশন অফ ডেফার্ড ট্যাক্স। আমরা জানি ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটির যদি হয় তাহলে রক্ষণশীলতার নীতি আছে, একটা কথা আছে মানে রক্ষণশীলতার নীতি অনুযায়ী লায়াবিলিটি হলে আমরা সবসময় এক্সপেন্স হিসেবে চার্জ করে দেবো, কিন্তু অ্যাসেট বা ইনকামের ক্ষেত্রে আমাকে একটু রক্ষণশীল হতে হবে। অ্যাকাউন্টিং বলছে যে ইনকামের ক্ষেত্রে সবসময় ইনকাম হয়েছে আমরা রিকগনিশন করতে পারবো না, সাবজেক্ট টু আমি এই ইনকামটা যে আমার ডেফার্ড ট্যাক্স বেনিফিট যে ইন ফিউচারে হবে, সে বেনিফিটটা কনজিউম করার ইন ফিউচারে আমার সেই ক্যাপাবিলিটিস আছে কিনা। ফর এক্সাম্পল আমরা জানি যে 6 বছর পর্যন্ত লসটা ক্যারি ফরওয়ার্ড করা যায়, এবং আগামী 6 বছর পর্যন্ত যেই পরিমাণ লস আছে ওই লসটা এনজয় করার জন্য ওই পরিমাণ ট্যাক্সেবল প্রফিট আমার থাকবে কিনা, হবে কিনা, ওই ক্যাপাবিলিটিস আছে কিনা, নাকি আরও ভবিষ্যতে আমার পারফরমেন্স আরও খারাপ হবে, আরও লস হবে, সেই ক্ষেত্রে আমাকে ডেফার্ড ট্যাক্স অ্যাসেট রিকগনিশন করা যাবে না আনটিল আমি যদি নিশ্চিত না হই ইন ফিউচারে, আমি যদি মেজার করতে না পারি, আমার যদি হাইলি প্রবাবেল না হয় যে আমি অলমোস্ট সার্টেন যদি না হয় আমি ইন ফিউচারে এটা এনজয় করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা ডেফার্ড ট্যাক্স অ্যাসেট রিকগনিশন করতে পারবো না। এটা আমাদেরকে একটু নলেজে রাখতে হবে। ডেফার্ড ট্যাক্স একটু এটা অলরেডি আমরা ডিসকাশন করে ফেলছি, সেটা হলো যে ডেফার্ড ট্যাক্সটা যে রিলেটেড আইটেমের এগেনস্টে অ্যারাইজ হয়েছে সেটা যদি পিএলে যায় তাহলে ডেফার্ড ট্যাক্সটাও পিএলে যাবে, সেটা যদি ওসিএতে যায় সেটা ওসিএতে যাবে, সেটা যদি গুডউইল অ্যাকুইজিশনের সময় যদি অ্যারাইজ হয় তাহলে সেটা গুডউইলের সাথে অ্যাডজাস্ট হবে। এখানে কয়েকটা এক্সাম্পল দিয়েছি, কোনগুলো ওসিএতে যায় কোনগুলো ইকুইটিতে যায়, আপনারা একটু দেখে নিয়েন। ঠিক আছে, আশা করি দেখছেন। আমরা এটা নিয়ে ডিসকাশন গেলাম না, অলরেডি ডিসকাসড এগুলো, আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। একটু আগে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছি, এই যে দেখেন এখানে একটু আগে আমি বারবার আপনাদেরকে বলেছি, দেখেন সেকশন 19(7) কি বলছে, এখানে বলছে এনি ডিভিডেন্ড ডিক্লেয়ার্ড অর ডিস্ট্রিবিউটেড বাই এ কোম্পানি শ্যাল বি ডিমড টু বি এ ইনকাম ইন দ্য ইনকাম ইয়ার ইন হুইচ ইট ইজ রিসিভড। দ্যাট মিনস যখনই আপনি ডিভিডেন্ড পাবেন তখনই আপনাকে এটা ডিভিডেন্ড ইনকাম হিসাবে দেখাতে হবে। আপনার ওই প্রতিষ্ঠান প্রফিট করছে ওর অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট অনুযায়ী, আমি যদি ফিনান্সিয়াল স্টেটমেন্টে ওর যে আমার যে ইনভেস্টমেন্ট সেটার প্রপোর্শনেটলি ওই প্রফিটের যতটুকু আমি মালিক সেটা তো আমরা অ্যাক্রুয়াল বেসিসে আমাদের ইনকাম স্টেটমেন্টে নিয়ে আসি ইকুইটি মেথড অ্যাকাউন্টিং অনুযায়ী। ঠিক আছে, কিন্তু ট্যাক্সে তো ওই ইনকামের উপর আমাকে এই বছর কী করতে হচ্ছে না, কোনো ট্যাক্স দিতে হচ্ছে না, কিন্তু ম্যাচিং প্রিন্সিপাল অনুযায়ী যেহেতু আমি এই বছর এটাকে ইনকাম দেখাচ্ছি, এই ইনকামের এগেনস্টে আমাকে ফিউচারে কি দিতে হবে, ট্যাক্স দিতে হবে। এখন আমি ওই যে ইনভেস্টমেন্ট করেছি সেটাকেই ওই ইনভেস্টমেন্টটাকে আমি ডিভিডেন্ড হিসেবে যে প্রফিটটা সেটাকে ডিভিডেন্ড পেয়ে আমি এনজয় করব, নাকি ওটা বিক্রি করে আমার বিজনেস মডেলটা কি সেটার উপর ডিপেন্ড করবে। আমরা রেটগুলো দেখি, ট্যাক্স রেট অন ডিভিডেন্ড, ট্যাক্স রেট অন ক্যাপিটাল গেইন, এখানে আমি সামারি করার চেষ্টা করেছি, আপনারা দেখে নেন, একটু নোট ডাউন করে রাখেন, আপনারা বুঝতে পারবেন। এখানকার যে রেট আমার বিজনেস মডেল অনুযায়ী আমি যেভাবে এনজয় করব ওভাবে আমার রেটটাকে অ্যাপ্লাই করতে হবে। এরপরে আমরা একটু ওই যে একটু আগে আলোচনা করলাম, এই আসলে কথা এগুলাই, এই অ্যাকাউন্টিংয়ে আমরা করি অ্যাক্রুয়াল বেসিসে, ট্যাক্সে হয় ক্যাশ বেসিসে, তাহলে অ্যাক্রুয়াল বেসিসে এবং ক্যাশ বেসিসে একটা টেম্পোরারি ডিফারেন্স ক্রিয়েট হয়, সেটার উপর আমাদেরকে কী করতে হবে, ডেফার্ড ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে। আপনাদেরকে একটু ইজিলি মনে রাখার জন্য আমি একটু এখানে ড্র করে দিয়েছি, আপনারা একটু এটা মনে রাখবেন। ঠিক আছে, তারপরে আমরা যখন কনসলিডেটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট করি সেক্ষেত্রে আমাদের এই পিপির উপর, ইনভেন্টরির উপর আনরিয়েলাইজড প্রফিট অথবা ইন্টারগ্রুপ বিভিন্ন ট্রানজাকশনের উপর আনরিয়েলাইজড প্রফিট কী করতে হয়, এলিমিনেট করতে হয় কনসলিডেটেড ফিনান্সিয়াল স্টেটমেন্টে। কিন্তু ট্যাক্সে কী হয়, ট্যাক্সে তো ফর এক্সাম্পল আমি একটা এন্টিটি, আমার সাবসিডিয়ারি আলাদা এন্টিটি, ট্যাক্সে কিন্তু আলাদা সেপারেট লিগ্যাল এন্টিটি, আলাদা দুটো ফিনান্সিয়াল স্টেটমেন্ট জমা দিয়ে আলাদাভাবে ওদের রিটার্ন কী হয়, কমপ্লিট হয়। ও যে বছর সেলস করতেছে
ও এই পারচেস হিসেবে দেখাচ্ছে, আমরা আনরিয়েলাইজ প্রফিট হিসেবে বাদ দিচ্ছি, কিন্তু ট্যাক্সে কিন্তু প্রফিট হিসেবে রিকগনিশন হয়ে ট্যাক্স হয়ে যাচ্ছে। বাট অ্যাকাউন্টিংয়ে আমরা কনসলিডেটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট যখন করতেছি, পিওআরপি ইনভেন্টরি বা পিওআরপি পিপি হিসেবে কী করছি, এটা এলিমিনেট করতেছি। তাহলে ট্যাক্সে অলরেডি ট্যাক্স হয়ে যাচ্ছে, অ্যাকাউন্টিংয়ে সেটা হচ্ছে না। তাহলে আমি অলরেডি ট্যাক্সে ট্যাক্স দিয়ে দিচ্ছি, কিন্তু অ্যাকাউন্টিংয়ে এটার রিয়েলাইজেশন করবো পরে, হয়তো পরের বছর আমি এটা বিক্রি করে দিলাম, ইনভেন্টরি থেকে আউট হয়ে গেলো, প্রফিটটা পরবর্তী বছরে রিয়েলাইজ হলো। তাহলে আমি অলরেডি ট্যাক্স দিয়ে দিচ্ছি, সেটা তো আর পরবর্তী বছরে ট্যাক্সে আসবে না, যেহেতু ট্যাক্সটা এই বছর দিয়ে দিচ্ছি। তাহলে এই যে টেম্পোরারি ডিফারেন্স, সেটাও কী করতে হবে ট্যাক্সে, ডেফার্ড ট্যাক্সে সেটাকেও কী করতে হবে, পিওআরপি যে অ্যাডজাস্টমেন্টগুলো আছে, ইন্টারগ্রুপ যে অ্যাডজাস্টমেন্টগুলো আছে, সেটার উপরও ডেফার্ড ট্যাক্সটা কম্পিটিশন করতে হবে, মাথায় রাখতে হবে, এটাও একটা ডেফার্ড ট্যাক্স আইটেম। ঠিক আছে? আচ্ছা, আমরা কোন কোন জিনিসগুলো অফসেট করতে পারবো? ফর এক্সাম্পল, একটু আগে যে ডেফার্ড ট্যাক্স, একটার ক্ষেত্রে ইনকাম আসছে, একটার ক্ষেত্রে এক্সপেন্স আসছে, আমরা অফসেট করে একসাথে নেট ইনকাম ট্যাক্স বা নেট ইনকাম ট্যাক্স ইনকাম অথবা এক্সপেন্স অথবা ডেফার্ড ট্যাক্স অ্যাসেট অথবা লায়াবিলিটি, কোন কোন ক্ষেত্রে আমরা অফসেট করতে পারবো সেগুলো আসলে এখানে আমরা সামারাইজ করার চেষ্টা করেছি, আপনারা একটু দেখে নেন। আমরা এই রিলেটেড ডিটেলস আলোচনা গেলাম না। এরপরে আপনাদের কতগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট আপনাদেরকে মনে রাখতে হবে, যেগুলো আমরা আজকে গত ফার্স্ট ভিডিও এবং এখনকার এই ভিডিওটা থেকে যে সামারিটা আমরা পেয়েছি, এবং আমি আপনাদেরকে একটা আপনাদের বোঝার জন্য একটা আমরা মডেল একটা কোশ্চেন ডেভেলপ করেছি। একই কোশ্চেনের উপর আপনাকে কারেন্ট ট্যাক্সও কম্পিটিশন করতে হবে এবং ডেফার্ড ট্যাক্সও কম্পিটিশন করতে হবে। আমি সেটা আপনাদের ভিডিও ইয়ার সাথে পরবর্তীতে শেয়ার করব, আপনারা এটা সলভ করবেন। সাবসিকুয়েন্টলি আমি সলিউশনও রেডি করেছি, আপনাদেরকে আমরা সলিউশনও দিব ইনশাল্লাহ। আপনারা এটা যারা ট্যাক্স পরীক্ষা দিবেন তারাও কারেন্ট ট্যাক্স কম্পিটিশনে ট্যাক্সে একটা বেনিফিট পাবেন। এটা একটা কমপ্লিট সেট আপ, একটা মডেল, একটা অঙ্ক আমি ডেভেলপ করার চেষ্টা করেছি বিভিন্ন জিনিসগুলো নিয়ে এসে। আর যারা রিপোর্টিং পরীক্ষা দিবেন বা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং পড়বেন বা যারা ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশনের কাজে জড়িত আছেন, তাদের জন্য ডেফার্ড ট্যাক্সটা কিছুটা হেল্প হবে, আপনার কনসেপ্টটাকে আশা করি ক্লিয়ার করবে। আপনারা ওই কোয়েশনটা দেখবেন, ও রিলেটেড কোনো ইস্যুস থাকলে আমার সাথে পরবর্তীতে ডিসকাস করলে আমরা সলভ করার চেষ্টা করব। তো কতগুলো পয়েন্ট যেগুলো আপনাদের মনে রাখতে হবে, ইম্পর্টেন্টলি জানতে হবে। আমি একটু আজকের যে দুটা ভিডিওর যে আমাদের গত ভিডিও এবং এই ভিডিওর যে ক্লাসের যে সামারি, সেটা একটু আমি লাস্ট ফিনিশিং হিসেবে বলে দিচ্ছি। সেটা হলো যে ডেফার্ড ট্যাক্স অ্যারাইজ ফ্রম এ টেম্পোরারি ডিফারেন্স। তাহলে ডেফার্ড ট্যাক্স অ্যারাইজ হয় শুধুমাত্র টেম্পোরারি ডিফারেন্সের কারণে। পার্মানেন্ট ডিফারেন্সগুলোর কারণে, যে ডিফারেন্সগুলো ফর এক্সাম্পল টিন নাই, আমরা এটা ডিসঅ্যালাউ করে দিবে, আমরা স্যালারি পেমেন্ট করছি ক্যাশে 20,000 টাকার উপরে, আমরা র মেটেরিয়ালস কিনছি 5 লাখ টাকার উপরে, এক্সেট্রা এক্সেট্রা। এই যে এগুলো পার্মানেন্ট ডিফারেন্স, এগুলোর এগেনস্টে কোনো ডেফার্ড ট্যাক্স আসবে না, অনলি টেম্পোরারি ডিফারেন্স, ওই যে প্রভিশন, গ্র্যাচুইটি, ডিভিডেন্ড, আদার্স রিভ্যালুয়েশন গেইন এক্সেট্রা, এগুলোর উপর ডেফার্ড ট্যাক্স অ্যারাইজ হবে। মেজারমেন্টের কারেন্ট অ্যান্ড ডেফার্ড ট্যাক্স ইউজিং এনেক্টেড অ্যান্ড সাবসিকুয়েন্টলি এনেক্টেড রেট অ্যান্ড লস বাই দ্য রিপোর্টিং টিম। যদিও এখানে বাই আছে, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী এখানে বাই বলা আছে, বাট আমরা এটা নিয়ে আমি অলরেডি বলেছি, এটা অ্যাডজাস্টিং ইভেন্ট হিসেবে আমার কাছে মনে হয় যেন ইন বাংলাদেশ জুরিসডিকশন এটা একটা অ্যাডজাস্টিং হিসেবে ট্রিট হতে পারে। টু এক্সেপশন ইন রিকগনাইজিং ডেফার্ড ট্যাক্স, ইনিশিয়াল রিকগনিশন এক্সাম্পশন এবং ইনভেস্টমেন্ট। আপনি ইনিশিয়ালি ডেফার্ড ট্যাক্সটা কিছু কিছু ক্ষেত্রে এক্সাম্পশন আছে, সেগুলো আপনারা একটু মনে রাখবেন। ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটিস রিকগনাইজ ফুল, লায়াবিলিটির ক্ষেত্রে ফুল রিকগনিশন করতে হয়, বাট অ্যাসেটের ক্ষেত্রে যদি এক্সটেন্ড প্রবাবল দ্যাট ফিউচার ইকোনমিক প্রফিট অ্যাভেলেবেল, যদি আপনি মনে করেন যে ভবিষ্যতে ওই যে বেনিফিট সেটা এনজয় করার জন্য ওই পরিমাণ প্রফিট করার সক্ষমতা ওই প্রতিষ্ঠানের আছে এবং প্রসপেক্ট আছে এবং মার্কেট কন্ডিশন সেইটাকে সাপোর্ট করে, সেটা যদি আপনি মনে করেন এবং সেটার পক্ষে যদি আপনার পর্যাপ্ত লজিক্যাল রিজন আপনি দাঁড় করাতে পারেন, তাহলে আপনি তখন অ্যাসেটটা রিকগনিশন করতে পারবেন, আদারওয়াইজ নট। অ্যাকাউন্টস ফর কারেন্ট অ্যান্ড ডেফার্ড ট্যাক্স ইজ সেম প্লেস অ্যাজ আন্ডারলাইং ট্রানজ্যাকশন অর ইভেন্ট। এটা দিয়ে বোঝাচ্ছি যে আন্ডারলাইং যে অ্যাসেট এবং লায়াবিলিটিসের এগেনস্টে ডেফার্ড ট্যাক্স এবং ইনকাম রিকগনিশন হচ্ছে, সেটা সেই জায়গায় যাবে। সেটা যদি ফিএল আইটেম হয় ফিএল, সেটা যদি ওসিআই আইটেম হয় ওসিআই, সেটা যদি ইকুইটি আইটেম হয় ইকুইটি, ক্লিয়ার। আর সেটা গুডউইল হলে গুডউইল, আপনারা ওই রিলেটেড ট্যাক্সটা সেখানে যাবে। একটু আগে আপনাদেরকে বলছি অ্যাকচুয়াল গেইন, যদি অ্যাকচুয়াল গেইন ফার্স্ট বা IAS 19 অনুযায়ী ফার্স্ট যখন ভ্যালুয়েশন হয় তখন পিএলে যায়, সাবসিকুয়েন্টলি যতবার ভ্যালুয়েশন হবে তখন ওসিআই হয়ে যাবে।
অ্যাকচুয়াল ভ্যালুয়েশনের যে গেইনটা, তাহলে ওই যে গেইনটা ওসিআই হয়ে যাচ্ছে, এটা রিলেটেড যে ট্যাক্সটাও ওসিএতে যাবে, ডেফার্ড ট্যাক্সটাও ওসিএতে যাবে, যেগুলো পিএলে যায় সেগুলো পিএলে যাবে, মনে থাকবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ অল, আজকে এখানেই শেষ করলাম, সবাই দোয়া করবেন, আর কোনো প্রবলেম থাকলে আমাকে অবশ্যই বলবেন, আমার সাথে কমিউনিকেট করবেন, ইনশাল্লাহ। বেস্ট অফ লাক।